যে আমি লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছিলাম যে জামায়াত নেতারা এলাকায় এলাকায় গিয়ে যে তারা বক্তব্য দিচ্ছেন যে তাদের সম্পত্তি তারা রক্ষা করবেন এবং তারা ক্ষমতায় আসলে জেল জুলুম খাটতে হবে না। স্পষ্টতই এই বক্তব্যগুলো এইটা মিন করে যে যে বিচার চলাকালীন আছে, আজকেও 15 জন সেনা সদস্যকে কাঠগড়ায় দাঁড়াতে হলো, এই যে চলাকালীন যে বিচারটা, এইটা তো আসলে যে কোনো সরকারের আমলে চলবে। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে স্পষ্টতই তারা মানে এক ধরনের আমাদেরকে ভাইব দিচ্ছেন যে তারা বিচার করবেন না, তাহলে জেল জুলুম খাটতে হবে না, এটার তো মিনিং দাঁড়ায় না কোনো। ময়মনসিংহে এটা বলেছে, ঢাকায় বলছে, এবং এমনিতেও আমি জানি যে সাভারে যেই আওয়ামী লীগ দোসরদের মামলা হয়েছে, যারা খুন খারাপির সাথে যুক্ত ছিল, তাদের বিচারের যে মামলাটা হয়েছে ওই মামলা ছাড়িয়ে দেওয়ার জন্য, ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জামাতের একজন সেলিব্রিটি আইনজীবী সেই মামলাগুলো লড়ছেন, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে ঘটনাগুলো থেকে আমরা এটাই স্পষ্টতই দেখতে পাই যে আওয়ামী লীগকে রাখার মাধ্যমে আসলে জামাতের এক ধরনের প্রাসঙ্গিকতা থাকে। উল্টোটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, এবং জামাতের সাথে আওয়ামী লীগ বারবার জোটে গিয়েছে, নির্বাচন করেছে, এবং এই যে সব কিছু মিলিয়ে আর আরেকটা জিনিস দেখবেন যে দুইটা পার্টির মধ্যে একটা মিল আছে। 71-এর প্রশ্নে জামাত যেরকম অনড় এবং কোনো ধরনের কোনো রিমোর্স নাই এবং কোনো ধরনের অনুতপ্ততা তারা প্রকাশ করেন না এবং এটা কাটিয়ে যান, একইভাবে 24-এর ব্যাপারেও আওয়ামী লীগকে অনড় অবস্থানে দেখবেন। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। একই সাথে যে বক্তব্যটা এসছে গোলাম পরোয়ার সাহেবের কাছ থেকে, আমরা প্রথমত এই ধরনের বক্তব্য আমরা মনে করি না যে রাজনৈতিক যে সৌহার্দ্য সেটার জন্য, হ্যাঁ রাজনীতি সবাই সবারটা করবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে এই ধরনের বক্তব্য কোনোভাবেই সমীচীন নয়। এবং আমরা দেখেছি যে অনেক সময় আমাদের আগের জেনারেশন যারা এই যে তারা আসলে বেসিক্যালি আমাদের যদি বলেন পার্টিগত জায়গা থেকে তারা বাংলাদেশ এখন গ্র্যান্ডফাদার রোলে আছে, কিন্তু তাদের অর্জন কি? বাংলাদেশে তাদের অর্জন বলতে আসলে কিছুই নাই। এবং সেই জায়গা থেকে এই যে কোন চাচা আর কোন দাদাদেরকে আসলে আবু জাহেল বলতে হয় সেটা তো আমরা জানি। তারা নিজেদেরকে আবুল হাকিম মনে করেন, তারা মনে করেন যে তারা ধর্মের একমাত্র ব্যাখ্যাকারী, এবং তারা মনে করেন যে তারাই একমাত্র ইসলামের ধ্বজাধারী, এবং সেই সাথে তারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তারা আবুল হাকিম হিসেবে মনে করে থাকতে পারেন, কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানি যে কারা আবু জাহেল। জি, আরেকটি কথা বলছিলেন যে আসলে সেলিব্রিটি আইনজীবীর কথা বলছিলেন যে তারা কাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে আসলে জামায়াত আওয়ামী লীগের বিচার করবে না বা বিচার করতে চায় না, এরকম একটি বিষয়? স্পষ্টতই বলেছেন। এই কথাটার মিনিং কি দাঁড়ায় আমি মানে এটার বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই। খুব স্পষ্টতই বক্তব্য এসছে ময়মনসিংহে প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক নেতাকর্মী আছে তাদের বাসায় গিয়ে বলেছে যে আমরা যদি আসি, আমাদেরকে ক্ষমতায় আনলে আমরা আপনাদের জেল জুলুম খাটতে হবে না, জেল খাটতে হবে না। এই মন্তব্য করার এবং এই যে আস্থা দেওয়ার, এটা জামাতকে, এটা তো আইনি প্রক্রিয়া, এটা আদালতের প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করছেন, এবং আদালত কিভাবে চলবে সেটা তারা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পরিষ্কার। এবং আমরা মনে করি যে যখন তারা যদি ক্ষমতার আরও, এখন তো অনেক পাওয়ার ভোগ করছে জামাত প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে, এবং পরবর্তীতে যখন আসলেই রাষ্ট্র ক্ষমতা অফিসিয়ালি তারা আরোহণ করবেন, তখন হয়তো একেবারেই আনুষ্ঠানিকভাবে এই যে ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া বা এটাকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জি, আসলে কে যে ক্ষমতা ভোগ করছে বা কে যে আসলে কাকে পুনর্বাসন করছে সেটি আসলে অনেকেই প্রশ্ন তুলছেন। আমি পর্যায়ে শরীফের কাছে আসতে চাই। কি মনে হয় আসলে রাজনীতিতে কে কাকে পুনর্বাসন করার চেষ্টা করছে? এই কথাগুলো অনেকদিন ধরেই আলোচনায় চলছে। আপনার কাছে কি মনে হয়, এক নিরপেক্ষ জায়গা থেকে যদি আপনি বলেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকের শুভেচ্ছা। আমাদের দেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, একটা সংগ্রামের একটা ধারা ছিল যে আমরা এখানে একটা ইথিক্যাল জায়গা ঠিক করে এবং তার জন্য রাজনীতিকে নৈতিক জায়গা থেকে পরিচালনা করা। আবার তার বিপরীতে একটা অনৈতিক নীতিহীন রাজনীতি, সুযোগ সুবিধার রাজনীতি, ইস্যু বেস, সুবিধা গ্রহণ, এই প্রবণতাটা আমাদের রাজনীতিতে ছিল এবং সেটা আছে। 24-এর গণঅভ্যুত্থান, তার পেছনে একটা ফিলোসফি ছিল। ফিলোসফিটা আমি যতটুকু বুঝি যে এক মুখের পরিবর্তে আর এক মুখ, এক চেহারার পরিবর্তে আর এক চেহারা, এক দানবের পরিবর্তে আর এক দানব, এর রিপ্লেস করার উদ্দেশ্যটা জুলাইয়ের অভ্যুত্থানে ছিল না। কতগুলো গুণগত পরিবর্তন হবে রাজনীতিতে, আমাদের এক্সপেকটেশন অনেক বড়, হয়তো সবটুকু আমরা পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব। আমি গত 1 বছরে যেটা দেখি যে সেই চেষ্টার জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে
আমরা অনেক দূর পেছনে চলে গেছি। তার মানে এই না যে 15 বছরের লড়াইটা এটা অযৌক্তিক ছিল। 15 বছরের লড়াইটা যৌক্তিক ছিল এবং সেই যৌক্তিকতার জায়গা থেকে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু সেই বিজয়টা ডাইভার্ট হয়ে গেছে। গত 1 বছর ধরে অনবরত শুনছি সার্টিফিকেট বিতরণ হচ্ছে। কে ফ্যাসিবাদের দোসর, কে ফ্যাসিবাদের দোসর না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং আপনার সাথে যদি আমার কোনো ধরনের দ্বিমত থাকে, আপনার বাড়িটা আমার পছন্দ হলো, আপনার ক্ষেতটা আমার পছন্দ হলো, আপনার মানে গোয়ালের গরুটা পছন্দ হলো, আপনাকে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম ফ্যাসিবাদের দোসর এবং তারপরে গরুটা আমি আর মালিক হয়ে গেলাম। শহরে এই প্রবণতাটা চলছে। জামাতের প্রসঙ্গটি বলেছেন, আমি জামাতের ক্রিটিক করি তাদের ফিলোসফিকে নিয়ে, এবং সেই ফিলোসফিকে তারা এস্টাবলিশ করার জন্য যে ধরনের অনৈতিক জায়গায়, ঢাকায় এক ধরনের পলিসি, কুষ্টিয়াতে আর এক ধরনের পলিসি, চট্টগ্রামে এক ধরনের পলিসি, ময়মনসিংহে আর এক ধরনের পলিসি। একটা পলিটিক্যাল পার্টির এই ধরনের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসে এক ধরনের পলিসি, ফেব্রুয়ারি মাসে এক ধরনের পলিসি। আপনি বললেন পিআর না হলে ষড়ঋতুর দেশ, তো এই জায়গায় এই যে সুবিধাবাদের যে রাজনীতি, আপনি সকালে বললেন পিআর না হলে আমি সনদে সই করব না, পরের দিন আবার আপনি সনদে গিয়ে সই করলেন, আবার তারপরের দিন বলছেন প্রয়োজনে আমি সেখান থেকে বেরিয়ে আসব। তো এই যে বহুরূপী আপনার ভূমিকা, এই ভূমিকার কারণে নানা সময়ে হ্যাঁ আপনি আপনার অনেক শক্তি আছে, আপনার সব থেকে বড় শক্তিটা হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই কারণটা কি, এই যে দোদুল্যমানতা, এই অবস্থাটা কেন? এটা দোদুল্যমানতা না, এটা হচ্ছে সুবিধাবাদিতা। আপনার যখন যেখানে সুবিধা, সেই সুবিধাটা গ্রহণ করার জন্য, অ্যাচিভ করার জন্য আপনি যা যা প্রয়োজনীয় সেটি করছেন। আমাদের গ্রামে একটা কথা আছে যে মেরেও জিত কেঁদেও জিত, আপনি মারবেনও আবার কাঁদবেনও। আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি। গণঅভ্যুত্থানের পরে প্রথম এই বক্তব্যটা এসেছে জামাত ইসলামের আমিরের মুখ থেকে। গত বছরের অক্টোবর মাসে তেজগাঁতে জামাতের একটা অনুষ্ঠানে তিনি প্রথম এই কথাটি বলেছেন, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি। আবার তার মুখ থেকে এসেছে আওয়ামী লীগকে শুধু ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, মনে কষ্ট পাই। ভারতকে আমরা মনে কষ্ট দিতে চাই না। আবার আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, নিউজের যে কমেন্টসে দেখবেন, তাদের নেতাকর্মীরা সব থেকে বেশি মানুষকে গালিগালাজ করা, অশ্লীল ভাষা, থ্রেট করা, হুমকি দেওয়া, এমন কোনো কাজ নেই। এই যে এই সময়কালে আপনি দেখবেন আমাদের পলিটিক্সে খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্র্যাজেডি, এটি হচ্ছে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড। আচ্ছা, আবরার ফাহাদের খুনিদের পক্ষে কে দাঁড়িয়েছে? কোন দলের অ্যাডভোকেটরা দাঁড়িয়েছে? রানা প্লাজার খুনির পক্ষে, খুনি রানার পক্ষে কোন দলের নেতা দাঁড়িয়েছে? আবার এখানে যখন আসবে, টেবিলে যখন বসবে, তখন আপনার কাছে বা রাস্তায় গিয়ে পরিবর্তনের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলোর সঙ্গে এই যে আচরণের মিলছে না। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করেছে এগুলো সবাই জানে, কিন্তু গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা হওয়ার ইচ্ছা ছিল, প্রয়োজন ছিল। আমার এখনো মনে আছে আমাদের ওই সময় যখন আমরা ছাত্র, আমাদের কাছে একটা বিনোদনের বিষয় ছিল শাহ মোয়াজ্জেম হোসেনের বক্তৃতা। 90 সালের পরে জাতীয় পার্টির কোনো সমাবেশ যাত্রাবাড়ির এদিকে হতো না, পুলিশ পিটিয়ে তাড়িয়ে দিত। তারা যাত্রাবাড়ির ওপারে গিয়ে জনসভা করতো, শাহ মোয়াজ্জেম বক্তৃতা করতে আসতেন এবং তিনি স্বাভাবিকভাবেই তিনি অশ্লীলতা, তুচ্ছতাচ্ছিল্য করা, কটাক্ষ করা, সেই সংস্কৃতিটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, এবং এটি কন্টিনিউ হয়েছে, গত রেজিম পর্যন্ত কন্টিনিউ হয়েছে। আপনি হঠাৎ করে একটা রাজনৈতিক দলকে, আমরা দুটো দলের মধ্যে আন্তঃসম্পর্কের কথা আমরা শুনি, বিভিন্ন জনে বিভিন্নভাবে বলে, এমনকি এনসিপির নেতাদেরও কারো কাছ থেকে অনেক সময় মনে হয় যে উনি আসলে এনসিপি করেন না জামাত করেন, কনফিউজড হয়ে যায়। কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আমি তো তাকে খুব রেসপন্সিবল একজন নেতা মনে করতাম, আমার বাড়ি থেকে কাছে তার বাড়ি, আমরা এক এলাকার মানুষ। তারপরেও এই বক্তব্যটা, এই মন্তব্যটা, এটা আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না। তাদের মধ্যে সম্পর্ক কি এটি এনসিপি ভালো জানে, আমরা জানি না। আমরা বাইরের থেকে কিছু শুনি, কিছু দেখি, আবার অনেক সময় তর্ক বিতর্ক দেখি। তবে এই যে ভাষ্যটা, এই যে বক্তব্যটা, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটা নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো। একটা বড় রাজনৈতিক দল, সে একটা নবীন রাজনৈতিক দলকে, পিতা পুত্রের যে সম্পর্ক, ওই যে ভারত আর বাংলাদেশের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটি যেমনিভাবে আমাদের রাজনীতিতে আরও অনেক দিন নেতিবাচক একটা উদাহরণ হিসাবে বিবেচিত হবে। আমার ধারণা
এই যে বক্তব্যটা, এই যে কথাটা, এটিও সেই ধরনের নেতিবাচক একটা উদাহরণ হিসাবে আসবে। জি শরীফ ভাই, আপনার কাছে আমি আবার আসবো, এই পর্যায়ে আমি সামান্তের কাছে আসতে চাই। সব মানুষেরই একই প্রশ্ন আসলে, যে জামায়াতের সঙ্গে একসময় আমরা দেখেছি যে এনসিপির একটি ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বক্তব্যের পরেই দেখলাম যে বিপরীতমুখী দুটি দলের অবস্থান। এর কারণটা কি? হঠাৎ কি হলো যে আসলে দুটি দল বিপরীত মুখোমুখি অবস্থানে চলে আসতে হলো? আমার ধারণা এখানে মানে একটা ঘাটতি হচ্ছে তথ্যের। ব্যাপারটা হচ্ছে যে আমরা কখনো এটা হঠাৎ করে না, জামাত যখন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তুলেছে তখন কিন্তু আমরা বলেছি যে এটা দলীয় একটা সংকীর্ণ স্বার্থের জায়গা থেকে পিয়ার ইস্যুটাকে কাজে লাগিয়ে এটা ঐকমত্য কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু তাই না, তারা ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে মাঠে আন্দোলন নামিয়েছিলেন এবং স্পষ্টতই এটা তাদের কোনো ধরনের এমন কোনো এজেন্ডা না যেটার জন্য তারা আসলে পার্টিগতভাবে ঐক্যমত্য এবং পার্টিগতভাবে তারা সবটুকু দিতে রাজি। তাহলে কিন্তু তারা সনদে স্বাক্ষর করতেন না, যেটা তারা হুমকি দিয়েছিলেন যে নিম্নকক্ষে পিয়ার না হলে সনদে স্বাক্ষর করবে না। এখন এইটা আমরা আগেও বলেছি, যখন এই ঘটনাটা চলাকালীন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তারা যখন এনেছে, তখন যারা সমাবেশটা করলো তখন কিন্তু আমরা সমালোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে জামাত এবং বিএনপি সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট উইলিং না এবং তারা এখানে সংস্কারের, আপনি একটা ঐকমত্য কমিশনে বসেছেন, এখানে এতগুলো পার্টি, মানে এটা ইতিহাসে একটা মাইল ফলক যে আপনি এতগুলো পার্টিকে এক টেবিলে বসাতে পেরেছেন। এটা তো গণঅভ্যুত্থান এনে দিয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। আপনি কল্পনা করতে পারেন যে শেখ হাসিনার আমলে এরকম কোনো সিনারিও? তাহলে এইটা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত একটা কনসেনসাস কমিশনে আপনার সাংবিধানিক দর্শন এবং রাষ্ট্রকল্প সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম দলীয় সংকীর্ণতা, দলীয় স্বার্থ এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামাতের ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রেও এটা সত্য। কিন্তু জামাত যেটা করেছে সেটা হচ্ছে পুরো কনসেনসাস কমিশনের যে আলাপের ভঙ্গিমা সেটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখানে আসলে ভাগ-বাটোয়ারাই হচ্ছে, এটা মানুষের কাছে একটা খুব বাজে মেসেজ গেছে। এখন মানুষের কাছে দেখেন, যখন পিআর ব্যাপারটা এসছে তখন কিন্তু শুধু উচ্চকক্ষের ক্ষেত্রে এসছে, ওনারা যখন এই নিম্নকক্ষের ইস্যুটা তোলেন এটা কিন্তু শেষের দিকে, একদম শুরুর দিকে তারা এই আলাপটা তোলেননি। কিন্তু আপনাদের সঙ্গে আমরা জানি যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে এনসিপির একটি একাধিক হয়তো বৈঠক হয়েছে পিআর নিয়ে বা তাদের দাবি দাওয়া নিয়ে। সে সময় তারা বলছে, ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তখন কোনো আপত্তি করা হয়নি, কিন্তু এখন তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে? নিম্নকক্ষের পিআরের ব্যাপারে আমরা কখনোই বলিনি এবং কখনোই এই দাবির ব্যাপারে আমরা একমত নই। আমরা বারবার উচ্চকক্ষের পিআরের কথাই বলেছি। আমি ওইটাই বলছিলাম যে উচ্চকক্ষে পিআরের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাংবিধানিকভাবে যেটা যুক্ত হওয়া খুবই প্রয়োজন, এইরকম একটি বিষয়কে দলের নিচে, মানে দলের আন্ডারে নিয়ে যাওয়ার একটা ভূমিকা পালন করেছে জামাত। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে আইন কাঠামো, এগুলো তো আসলে দল মতের ঊর্ধ্বে থাকবে। তো জামাতের যে কার্যক্রম সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া গ্রেটার কোনো পলিটিক্স নাই, তাদের সামনে আসলে কোনো গোল নাই। তাদের পার্টিটাকে এখন একটা সুযোগ যে 24কে কাজে লাগিয়ে ক্ষমতায় আরোহণ করতে হবে, এটাই একমাত্র তাদের চিন্তা। হ্যাঁ, তো এই বিষয়টার কারণে এটা আমরা কখনোই ঐক্যমতে ছিলাম না। আমরা বারবার দেখেন সবগুলো রাজনৈতিক দলে, আনলাইক পারোয়ার সাহেব, আমরা তো সবগুলো দলের সাথে আসলে সৌজন্যমূলক সম্পর্কটা, অ্যাটলিস্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এক টেবিলে বসার সম্পর্কটা করতে চাই। আওয়ামী লীগ বিএনপির যেরকম একদম টেবিলে বসার সম্পর্কটা পর্যন্ত চলে গিয়েছিল মানুষের সামনে, তো এটা হচ্ছে পারসেপশন, বাট আন্ডার দ্য টেবিল কি হয়েছে এটা তারা আমরা জানি না, কিন্তু পারসেপশন হচ্ছে এটাই যে তারা বসতে পারতো না। তো এই ধরনের সম্পর্কে গেলে একটা দেশটাই তো ক্ষতিগ্রস্ত হয়, মানুষই তো মারা যায়। আমরা চাই যে দলমতের ঊর্ধ্বে উঠে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। এই জন্য আমরা সব দলের সাথেই যোগাযোগটা রাখার চেষ্টা করি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করি, ঐক্যমত্য থাকলে, ঐক্যমত্যের বিষয় থাকলে ঐক্যমত্যে যাওয়ার চেষ্টা করি। এটা তো একটা রাজনৈতিক দলের কর্তব্য মাত্র। আমরা এই জায়গাটাই, এখনো কি সেই সুযোগ আছে? আমরা যে বৈপরীত্য দেখছি বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপির, আসলে সেক্ষেত্রে কি নির্বাচনের আগে কোনো দিকে যাওয়ার কি সম্ভাবনা আছে এনসিপির, বিএনপি অথবা জামায়াত কোনো? না, আপনি যেদিকে যাওয়ার কথা বলতেছেন এটা তো নির্বাচনের জন্য, মানে জি, পার্টি তো তার নিজের পার্টি, একটা পার্টি তো তার নিজের যে সক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, তার পলিটিক্স, তার যে ম্যানিফেস্টো, এটা নিয়েই সে রাজনীতি করে। কিন্তু আপনি যে যাওয়ার কথাটা বলছেন এটা হচ্ছে নির্বাচনকালীন জোটের কথা বলছেন। এখন নির্বাচন তো আমাদের মুখ্য বিষয় নয়, আমরা বারবারই বলেছি। আজকে থেকে একদম পার্টি হওয়ার শুরু থেকে, এমনকি নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের বক্তব্যের কোনো হেরফের দেখবেন না। আমরা অন্যদের মতো নই যে আমরা সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। আমরা আজকে প্রায় 8 মাস ধরে একই কথা বলে যাচ্ছি যে আপনাকে অবশ্যই জুলাই সনদকে স্থায়ী করতে হবে, বিচার কার্যক্রম এমন জায়গায় নিতে হবে যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না, যাতে অন্য কোনো দল এসে এটাকে প্রভাবিত করতে না পারে। বিচার কার্যক্রম চলমান রাখার জন্য যত ধরনের
পরিস্থিতি তৈরি করা প্রয়োজন, এগুলো এখনই করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টের সময় করতে হবে। এবং আমরা এটাও বলেছি সংস্কারকে শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে আটকে ফেলা হয়েছে। আমরা মনে করি যে সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ব্যবস্থার রূপান্তর, এবং এটার মৌলিক রূপান্তর ঘটেনি, এবং এটা মৌলিক রূপান্তর করার জন্য কোনো ধরনের আলাপ আলোচনা আসলে ওই অর্থে ঐকমত্য কমিশনে টেবিলে উঠাতে পারেনি। এবং সেখানে শুধুমাত্র সাংবিধানিক আলাপ এবং সেই সাথে আপনি বলতে পারেন নির্বাচনকালীন সমস্যার আলাপ, এটা একটু উঠে এসেছে। কিন্তু মোটা দাগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে দেখতে চান? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো মানুষের প্রতিষ্ঠান, এটা তো সরকারের প্রতিষ্ঠান না, কিন্তু এটা তো কাজ করে একটা দলের প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে বাংলাদেশে। তাহলে এগুলোর রিফর্ম কি হয়েছে? তাহলে এগুলোর রিফর্ম হচ্ছে আমাদের একদম মানে সর্বাগ্রে আমাদের পয়েন্ট, আমাদের দাবি। কিন্তু সেইটাকে না দেখে বরঞ্চ দেখা হয় যে নির্বাচনকালীন জোট আমাদের কি হতে যাচ্ছে, নির্বাচনটা এটার পরের বিষয়। আপনি বিচার করবেন, সংস্কারটা করবেন, তারপরে এটার উপরে ভিত্তি করে, এখন ভিত্তি করার মতো মানে নির্বাচনকে আপনি একটা বেসমেন্টে দাঁড়া করানোর মতো কোনো বেসমেন্ট বাংলাদেশে তৈরি হয়নি। নির্বাচন তো খুব কাছাকাছি চলে এসেছে। যদি সদিচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এগুলো করা সম্ভব। আমরা বারবারই অন্তর্বর্তীকালীন সকল যে উপদেষ্টা আছেন পুরো ক্যাবিনেটের কাছে আমাদের আহ্বান কিন্তু জানাচ্ছি যে যদি তাদের ইচ্ছা থাকে তাহলে একটি প্রতিষ্ঠানকে, যেমন নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, এই যে মানে এই প্রতিষ্ঠানগুলোকে দুদক, এই প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করার এবং অ্যাকাউন্টেবল করার, যাতে করে তারা যদি একটা ক্রেডিবল ইলেকশন নাও দিতে পারে তারা যাতে জবাবদিহিতার মধ্যে আসে, যেটা আমরা গত 15 বছর দেখিনি। এই জায়গাটা অর্জন করার দায়িত্ব ছিল নির্বাচন আমাদের উপদেষ্টা মণ্ডলীর এবং সেই সাথে ঐকমত্য কমিশনের। আমার ধারণা ঐকমত্য কমিশনকে সেই এম্পাওয়ারমেন্ট করা হয়নি এবং তাদেরকে অথরিটির জায়গাটা দেওয়া হয়নি। তার একটা নতিজা হিসেবে আমরা দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো ধরনের সুপারিশ ছাড়া, পরামর্শ ছাড়া আচমকাই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কোনোভাবেই কি একটি সুষ্ঠু